আমরা আবার বক্তব্যে ফিরে আসি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, লেখক ও গবেষক, আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ। বক্তব্য রাখছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে ঢাকা 416 বছর দিবস উপলক্ষে আয়োজিত এই চমৎকার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মোখলিসুর রহমান ভূঁইয়া, কাস্টোডিয়ান, লালবাগ দুর্গ ও জাদুঘর, এবং বিশেষ অতিথি এখানে রয়েছেন হাজী শামির উদ্দিন ভাই, ঢাকা সব্যাসী সংগঠন। এছাড়া অ্যাডভোকেট মোহাম্মদ আজহারউদ্দিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, এবং আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের সভাপতি আলহাজ হোসেন আক্তার। অবশ্যই তিনি এখানে এসে পৌঁছান নাই। এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন মহাসচিব আলতাফ ভাই সহ আরও অনেক সুধীবৃন্দ এবং আগত মেহমানবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। ঢাকার 400 বছর নাজির হোসেন সাহেব ঢাকার তার বইতে তিনি লিখেছেন ঢাকার রাজধানী হয়েছে 1608, কিন্তু এখানে ঢাকা সিটি কর্পোরেশন যে অনুষ্ঠান করছে তারা ধরেছে এটাকে 1610 হিসেবে যদি ধরি তাহলে এটি হয় 416, আর যদি 1608 আমি ধরি তাহলে সেটি হয় 418 বছর। যাই হোক, ইতিহাসের কিছু বিষয় নিয়ে মতভেদ থাকে, সেদিকে আমরা যাব না। এখন ঢাকা একসময় ছিল অতীতের একটি গৌরবময় শহর, এবং এই গৌরবময় শহরে আদিবাসিন্দা হয়ে আমরা গর্বিত এবং ধন্য হয়েছি আমরা। আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা নাজির হোসেন সাহেব একজন বহু প্রতিভাবান মানুষ। তিনি যেমন লেখালেখিতে ছিলেন সিদ্ধহস্ত, তেমনি তিনি একটি তার সংগঠন যেটি তিনি অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং এর দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে। তার লেখা কিংবদন্তি ঢাকা, এটি সুলিখিত এবং সুপঠিত একটি গ্রন্থ যা পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং এখনও এই বইটি অনেকে খুঁজেন। আমরা শৈশবে এই বইটি পড়েছি, সেকেন্ড এডিশন, এবং এর পরবর্তী সময়ে যে কালো বইটি প্রকাশ হয়েছে সেটিও পড়েছি। এটি তার ইতিহাসের অনেক তথ্য তো এখানে আছেই, কিন্তু তার ব্যক্তিগত জীবনের অনেক অভিজ্ঞতা এবং অনেক স্মৃতি এতে লিপিবদ্ধ হয়েছে। এটি বইটি একটি সমৃদ্ধ একটি বই, যা ঢাকার ইতিহাসের আকরি গ্রন্থ হিসাবেই সর্বস্থানে সমাদৃত। ঢাকা মোট 5 বার রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। প্রথমবার 1608, মতান্তরে 1610, দ্বিতীয়বার 1660 সনে, এবং তৃতীয়বার 1905 সনে পূর্ব পাকিস্তানের রাজধানী, পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী, এবং 1947 সনে পূর্ব পাকিস্তানের রাজধানী, এবং এরপর আমাদের 1971 সনে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সনে রাজধানী হয়েছে। তো এই শহরের অতীত ইতিহাস গৌরবময়। 18 শতকে পৃথিবীর বিভিন্ন সেরা শহরের তালিকায় একটি ছিল ঢাকা, এবং তখন এর স্থান ছিল 12তম। কিন্তু সেদিন দেখলাম টিভিতে একটি নিউজ, ঢাকা এখন পৃথিবীতে সবচেয়ে বেশি অবাসযোগ্য শহর, এবং এর তালিকায় রয়েছে 3 নম্বরে। অর্থাৎ ঢাকা এখন পৃথিবীর একটি অযোগ্য বসবাসযোগ্য শহর। কিন্তু অতীতে তো ঢাকা এমন ছিল না। অতীতে ঢাকা ছিল আপনার নদী, খাল এবং সবুজ গাছপালা বেষ্টিত একটি পরিবেশ বান্ধব শহর। কিন্তু এখন তো আর সেই পরিবেশ বান্ধব শহর ঢাকা নেই। এখন যানজট এবং পরিবেশ দূষণের শহর। আর যদি পুরনো ঢাকা বলি তাহলে কিন্তু এখানকার অবস্থা আরও বেশি খারাপ, কেননা এটা তো প্রতিষ্ঠিত হয়েছে শত শত হাজারো বছর আগে। এখন আমরা ঢাকাকে যেমন দেখছি একটি পরিবেশ দূষণ শহর হিসাবে, অতীতে কিন্তু ঢাকা ছিল একটি বাগানের শহর।
ঢাকা নামের শেষে যে বাগ শব্দগুলো রয়েছে, যেমন লালবাগ, ইসলামবাগ, শোভানবাগ, এখানে ছিল বাগান এবং প্রচুর গাছপালা। কবি খালেদ বাঙালি ঢাকাকে ভালোবেসে বলেছিলেন, ও ঢাকা দ্য গার্ডেন সিটি, কুইন অফ দ্য ইস্ট। এখন আমরা যারা পুরনো ঢাকার অধিবাসী, আমাদেরকে সচেতন হতে হবে, আমরা যেন এই শহরকে দূষণমুক্ত করতে পারি এবং এটাকে একটা বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারি। কাজে আমাদেরকে ঢাকার আদি বাসিন্দা, কেননা ঢাকা শহরের বেশিরভাগ লোক ঢুকতে গেলে এখানে অস্থায়ী লোকজন, কেউ ভাড়া থাকছেন, কেউ বাইরে থেকে আসছেন, জব করছেন, কেউ কোয়ার্টারে থাকছেন, কিন্তু আমরা যারা আদি বাসিন্দা আমাদেরকে বেশি অ্যালার্ট হতে হবে, কেননা আমাদেরকে বসবাস করতে হবে এখানে, আমরা তো ঢাকার বাইরে গিয়ে থাকবো না। তো কাজেই সরকারের কাছে আমাদেরকে অনুরোধ জানাতে হবে, প্রেশার দিতে হবে, আন্দোলন করতে হবে, যেন এটা পরিবেশ দূষণমুক্ত হতে পারে, বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারে। ঢাকা তথা বাংলাদেশ দুটি ইস্যুর উপরে গুরুত্বপূর্ণ এবং এই দুটি ইস্যুর উপরে কিন্তু আমাদের দেশ প্রতিষ্ঠিত। যেমন ধরা যাক 52 ভাষা আন্দোলন এবং 71 মুক্তিযুদ্ধ। 52 ভাষা আন্দোলনে কিন্তু ঢাকিয়া মানুষের অবদান রয়েছে অনেক। ঢাকিয়াদের মধ্যে রয়েছে বেশ কিছু ভাষা সৈনিক, যাদেরকে কিছুদিন আগেও আমরা ঢাকা সমিতিতে মরণোত্তর তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। শহীদ মিনার নির্মাণেও কিন্তু ঢাকিয়াদের অবদান রয়েছে এবং শিল্পী হামিদুর রহমান অর্থাৎ শহীদ মিনারের যিনি ডিজাইনার, তিনিও কিন্তু ঢাকাইয়া। আর শহীদ মিনার নির্মাণে যিনি প্রথম দিকে সহযোগিতা করেছেন অর্থাৎ প্যারু সর্দার, তিনিও ঢাকাইয়া। আমাদের ভাষা সৈনিকদের মধ্যে আমরা যাদেরকে পাই তাদের কয়েকজন নাম আমি উল্লেখ করছি, যেমন মির্জা আব্দুল কাদের সর্দার, প্যারু সর্দার, রহমতগঞ্জের আরেফ সর্দার, কর্নেল ডাক্তার শাহাবুদ্দিন, তারপরে মীর ফজলুল হক পেয়ারা মিয়া বেগম বাজারের, কাজী আব্দুল আলিম, SM কামারউদ্দিন, মীর হোসেন আহমেদ, দলিল উদ্দিন আহমেদ এবং মহিলা মোসাম্মদ হুর বানু। রিসার্চ হচ্ছে, রিসার্চের মধ্যে দিয়ে আরও তথ্য বের হয়ে আসছে, কিন্তু একটি দুঃখজনক বিষয় যে আমাদের মধ্যে ঢাকাইয়াদের মধ্যে ঢাকাইয়া মুক্তিযোদ্ধা কারা রয়েছেন সে তালিকা কিন্তু আমাদের কাছে নেই। অর্থাৎ ঢাকাইয়া মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা হওয়া দরকার এবং এটি প্রচার হওয়া দরকার, জন্য আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরতে পারি যে মুক্তিযুদ্ধে আমাদের কি অবদান রয়েছে, আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের মধ্যে মুক্তিযোদ্ধা কারা রয়েছেন, ভাষা সৈনিক রয়েছেন। তো এগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে জাতির কাছে তুলে ধরতে হবে। আমরা যারা ঢাকাইয়া, আমাদের মধ্যে কিন্তু দুটি ভাষায় কথা বলার প্রচলন রয়েছে। একটি হচ্ছে ঢাকাইয়া বাংলা, অপরটি হচ্ছে ঢাকাইয়া উর্দু। যারা সব্যাস তারা কথা বলতেন উর্দুতে এবং অপর যারা ছিলেন তারা বলতেন বাংলায়। যারা বাংলা বলতেন তারা উর্দু বলতে পারতেন এবং বুঝতেন, আর যারা বাংলাভাষী তারাও উর্দু বলতেন। তো দুটি ভাষা অত্যন্ত সমৃদ্ধ। যেহেতু আমাদের এই ঢাকায় উর্দু ভাষাটা বিলুপ্ত হতে চলেছে, আমরা এই বিষয় নিয়ে কাজ করছি এবং আমাদের একটি গ্রুপ রয়েছে যেটির নাম ঢাকা উর্দু জবান গ্রুপ। এই গ্রুপ থেকে আমরা দুইটি ঢাকা উর্দুর অভিধান বের করেছি। আমাদের এই ভাষাটা ঢাকিয়া বাংলা ভাষাটা যেমন ব্যাপক প্রচলন রয়েছে, কিন্তু ঢাকায় উর্দুটা কিন্তু তেমন নেই। ঢাকায় উর্দুটা বিলুপ্ত হতে চলেছে। এই ভাষা নিয়ে দুটি অভিধান আমরা প্রকাশ করেছি এবং আমরা চেষ্টা করছি যেন টিভিতে বা সিনেমায় আমাদের ঢাকায় উর্দু ভাষাটা যেমন আসে। বাংলা ভাষাটাতে কিছু কিছু আসতেছে, যদিও সঠিকভাবে আসতেছে না, তারপরেও কিছু কিছু আসতেছে, কিন্তু উর্দুটা কিন্তু একেবারেই বিলুপ্ত। তো আমাদের এই ডিকশনারি দুটি আমি আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের সভাপতি জনাব হোসেন আক্তার ভাইয়ের কাছে আমি উপহার হিসেবে তুলে দিচ্ছি। ধন্যবাদ রফিক ভাইকে একটি মূল্যবান দুটি বই উপহার দেওয়ার জন্য। আমরা এই বই দুটি অত্যন্ত সাদরে গ্রহণ করলাম। ধন্যবাদ।
তো আজকে আমি আমার এই বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই বসে পড়ি, আমরা বসে পড়ি। আমাদের রফিক ভাই এতক্ষণ কথা বললেন, উনি কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন। তার মধ্যে ঢাকায় মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা সেটা হয়নি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করব। তো রফিক